এইবার ভিডিওটা হচ্ছে আবার 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 প্রিয়াকে নিয়ে। আচ্ছা, আমি যখন প্রিয়াকে নিয়ে আগের ভিডিওটা করেছিলাম, প্রিয়াকে নিয়ে বলবো না, ওই ভিডিওটা প্রিয়াকে নিয়ে ছিল না, মেনলি ছিল প্রিয়ার শাশুড়ি মাকে নিয়ে কিছু কিছু জায়গা আর কিছু কথা ক্লিয়ার করার ছিল। প্রিয়ার আমি আজকে ভিডিওটা দেখেছি এবং সেখানে প্রিয়া কিছু কথা বলেছে। এই টপিকটা নিয়ে আমি পরে আসছি, মানে কথাটা নিয়ে। তার আগে একজন আমার খুব কাছের আপু, রিনা আপু, সে জানতে চেয়েছে দিদি পিণ্ডদানটা কি। দিদি বাংলা, মানে রিনা আপু যে, সে বাংলাদেশের, সে প্রচণ্ড প্রিয়াকে ভালোবাসে এবং সে আমাকেও ভালোবাসে। যেহেতু আমি প্রিয়ার নেগেটিভ বলবো না, একটু প্রিয়ার মানে অপোনেন্টই বলতে পারো, সেহেতু সে আমার ভিডিওগুলি দেখে না, কিন্তু ভালোবাসা তো থেকে যায়, তাই না? এটাই তো মুশকিল। আমি যে আমার কত আপু কত দিদিকে কষ্ট দেই যখন এই ভিডিওগুলি করি। সে বলছে দিদি গয়ার পিণ্ডদানটা কি। তো রিনা আপু, গয়া হচ্ছে একটা জায়গার নাম, এটা হচ্ছে বিহারে। হ্যাঁ, তো আমাদের হিন্দু ধর্মে বলা আছে আমরা যখন মরে যাই, আমাদের আত্মার মুক্তির জন্য এটা 1 বছর পরে, যদিও অনেকে মানে শর্টকাট করে ফেলে বা এটা হয় না অ্যাকচুয়ালি, কোনো বিশেষ কারণে কেউ 6 মাস বা 8 মাস, এটা হয় না। যেরকম জন্মদিন 1 বছরের আগে হয় না, এটা হয় না। বৎসরান্তর পর পিণ্ড দান করা হয়। ওই পিণ্ডদানটা করলে আত্মা নাকি, মানে আমাদের আত্মা নাকি একদম মানে স্বর্গধামে যেতে পারে। এবং ওই যে আমাদের থাকে না বছর বছর বৎসরান্ত করা, ওই যেটা প্রিয়া বলছে না দিবসী, এগুলি আর করতে লাগে না। একবারে করে ফেললে একবারে আত্মা মুক্ত হস্ত হয়ে স্বর্গে যায়। একটা ছেলে মেয়ের কাছে এর থেকে বড় পুণ্য কাজ পৃথিবীতে কিছুই নেই। তার জন্য বলা হয় গয়ার কাজ। এটা ভীষণ শর্টকাট কাজ, মাত্র একদিনের কাজ। শুধু তোমাকে গিয়ে না, কারোর বাড়ি ঘরে বসে হয় না। বিহার, তোমরা নিশ্চয়ই নাম শুনে, তুমি বাংলাদেশের বিহার একটা জায়গার নাম, যেমন পশ্চিমবঙ্গের নাম জানো, দিল্লির নাম জানো, এরকম বিহারের মধ্যে একটা জায়গা হচ্ছে গয়া। যেমন পশ্চিমবঙ্গের মধ্যে কুচবিহার ওদের বাড়ি, ঠিক পশ্চিমবঙ্গের মাঝেই তো কলকাতা, শিলিগুড়ি, বা তুমি রানাঘাট, তুমি ম্যান্ডিকে দেখো। হ্যাঁ, ঠিক তেমনি বিহারের মাঝে একটা জায়গার নাম হচ্ছে গয়া। কদিন আগে দেখবে আমি পাটনা গেছিলাম, বিহারের ক্যাপিটাল রাজধানী হচ্ছে পাটনা। আমি ওখানে বোধ গয়া, মানে বুদ্ধ ধর্ম অবলম্বনীরা যেখানে বুদ্ধ মেইন পেয়েছে, মানে ওনার ধর্মেরই সেখানে গেছিলাম। দেখবে বুদ্ধের একটা ফটো দিয়েছি আমি, বোধ গয়া। আচ্ছা, সেই বোধ গয়ার থেকে গয়াটা একটু মানে অন্যদিকে, মানে একই রাস্তায় একটু অন্য সাইডে, যেরকম কুচবিহার শিলিগুড়ি এরকম টাইপের আর কি। সেই গয়াতে গেলে পরে পিণ্ডদান হয়। ওখানে এটাকে মানে একজন পুরোহিত থাকে, সে পিণ্ড মানে যেই আত্মার উদ্দেশ্যে কিছু মন্ত্র বলে, কিছু জিনিস থাকে এরকম মাটির মতো করে, এটাকে আমরা পিণ্ড বলি। ওটাকে 21টা গুড়ি করে ছোটো ছোটো করে ভাগ করা হয়। তারপর তুমি কার নামে এই পিণ্ড দান করবে, ঠিক আছে? যেরকম শুধুমাত্র যে ধরো সাপোজ আমি এখানে অভির নামই বলছি, অভি ওর বাবার নামে দিল, ওর জ্যাঠার মনে, হ্যাঁ জ্যাঠা কাকার নামেও দেওয়া যায়। সন্তান দিলে বেস্ট হয়, বাট কারণ 21 জন তো, তুমি যার কোনো মামা মাসি কাকা জেঠি বা তার স্ত্রী, অনেক সময় স্ত্রীরাও বসে, তার পক্ষে কাউকে ঠাম্মা পিসি যার ইচ্ছা এরকম করে 21 জনের নামে ওই পিণ্ডটা মাখা হয়, তাদেরকে দান করা হয়। তারপরে একটা ওখানে নদী আছে আর কি, ওখানে এটাকে ফল্গু নদী, আমাদের যে ধর্ম আছে রামায়ণ, সীতা গয়াতে শ্রাদ্ধ করেছিল কার? দশরথের, মানে তার বাবার। আমাদের তো একটা বুক রামায়ণ। তো সেই ফল্গু নদীর তীরে যখন তুমি কারোর শ্রাদ্ধ করো, তার আত্মা মুক্তিপ্রাপ্ত হয়। আর এই গয়ার শ্রাদ্ধটা এই ফল্গু নদীর পাড়েই করতে লাগে। ঠিক আছে রিনা আপু, তোমাকে বুঝিয়ে দিলাম। তো গয়ার শ্রাদ্ধ, যেহেতু ওদের 1 বছর হয়ে গেছে, গয়ার শ্রাদ্ধ হয়ে গেলে পরে আর কোনো কিছুই করতে লাগে না আর কি, মানে সারা জীবন আর কোনো কিছু করতে লাগে না। শ্বশুরমশাইয়ের আগে এটা, শ্বশুরমার জন্য এটা কিছু করতে লাগে না। আর গয়ার শ্রাদ্ধ করার মতো ওনার 2 ছেলেরই ক্ষমতা আছে, বড় ছেলেরও ক্ষমতা আছে, ছোট ছেলেরও ক্ষমতা আছে। বড় ব্লগার মানে অভির বউকে নিয়ে যেতে লাগবে না, চাইলেই নিজে একা গিয়ে, বললাম না শিলিগুড়ি থেকে তো ডাইরেক্ট ফ্লাইট পাটনার থাকতেই পারে। তো পাটনার থেকে গয়া কতক্ষণ? হার্ডলি 3 ঘন্টা, হ্যাঁ 2.5 থেকে 3 ঘন্টা। তো পাটনা চলে গেল, ধরো আজকে ফ্লাইটে গেল, আজকে পৌঁছে গেল, আজকে উঠলো গিয়ে গয়াতে, প্রচুর হোটেল আছে, নেক্সট দিন সকালে গিয়ে, বেশিক্ষণ সময়ও লাগে না এই শ্রাদ্ধটা করতে, বেশিক্ষণ লাগে না, খুব বেশি হলে 3-4 ঘন্টা, খুব বেশি। তারপর ওখানে যেই যার আন্ডারে কাজটা করে, যে পুরোহিত বাড়ি, সেই পুরোহিত বাড়ি, এটার নিয়ম আছে পুরোহিত অন্ন বলে, যেটা আমি দেখেছি ওরা বড় ব্লগাররা খায়নি, গুরু অন্ন, আমাদের এটা খুব মানতে লাগে। ওরা অনেক কিছুই করে না, গুরু অন্ন, মামা অন্ন, এগুলি খুব নিয়ম আছে, ওরা এগুলি কিছুই করেনি। তো কিন্তু সেখানে ওই পুরোহিত অন্ন খেয়ে
তারপর সেদিনই সেই রাতে ফিরে চলে আসতে পারবে, কোনো ব্যাপার না। যদি মনে করে পাটনা আসবে, নেক্সট দিন ফ্লাইট, মানে হার্ডলি 3 থেকে 4 দিন লাগবে। কিন্তু এই মানুষটা মানে বড় ব্লগারের শ্বশুরের আত্মা একদম তৃপ্তি পাবে। এবং এটা হিন্দু ধর্মে, যারা হিন্দু ধর্ম অবলম্বনী, যারা একটু ক্ষমতা থাকবে, তো এখন দেখো কেউ কুচবিহার থেকে যেতে আসতে তো খরচ লাগবে একটা, ওদের কাছে খরচটা ব্যাপার না, না এমন কিছু খরচ না, একটা ফ্লাইট ফেয়ার বা একটা ট্রেন ফেয়ার ওদের কাছে সম্ভব, সবার পক্ষে সম্ভব হয় না, না সেটাই বলছি। ম্যাক্সিমাম লোকরাই যায়, হ্যাঁ ধরো ভারতের 70% লোকই যায় তো গয়াতে। হ্যাঁ আমাদের মানে বাঙালিরা তো যাই যায়, হ্যাঁ বিহাররা তো করেই করে, ওখানে ইউপি বিহার সবাই করে মোটামুটি। জানি না সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ সাউথ ইন্ডিয়ানও করে, সাউথ ইন্ডিয়ানদের দিকে। তো ওই গয়ার দানটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দান। এটার জন্য কোনো ফিক্সড ডেট লাগে না, কোনো তিথি লাগে না, কোনো নক্ষত্র লাগে না, কিচ্ছু লাগে না, খালি বাৎসরিকের কাজটা পরে লাগে। ঠিক আছে, তো রিনা আপু এই কথা তোমাকে আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার আসছি প্রিয়ার কথাটা। প্রিয়া, আমি তোমার কথাটা বিশ্বাস করেছি যে তোমার শ্বশুরমশাই এরকম রান্নাঘরের আলো দেখেছে, রান্না করে খাচ্ছিল দেখেছে। তোমার বাড়িটা আমি ভালো করে দেখলাম যেদিন তুমি মাঠের মাঝে গিয়ে ওই ঝগড়া যখন লাগলে শ্রাদ্ধের পরে ওই বাড়ি নিয়ে, যে আমার নামে এত বড় এলিগেশন, তখন আমি দেখেছি তোমার বাড়ির গেটটা পার হয়ে তো দূর দূর তক কোনো বাড়ি নেই, শুধু ধান ক্ষেত ধান ক্ষেত ধান ক্ষেত। হ্যাটস অফ, হ্যাটস অফ। চিৎকার করলেও তো তোমার বাড়ির ঘর থেকে, এখান থেকে ওইদিকে কেউ শুনবে না। ছন্দাদের বাড়িটা ঘিঞ্জির বাড়ি, তাও ভালো, এদিকে ঘর ওইদিকে ঘর, এদিকে মানে সবাই ডাকলে সবাই শুনবে, এদিকে ওয়াল দেওয়া ঘর ওদিকে ওয়াল দেওয়া ঘর, অনেক ভালো। আর তোমার বাড়িটা শুধু ধান খেয়ে দেখতে খুব সুন্দর লাগে, থাকতে গেলে কি ভয় পাওয়ার কথা। তার উপর আবার তোমার ঘর থেকে যে কি বলবো এগুলো দাহ করা হয়, এটা দেখা পর জানালা খুললে শুধু ধান ক্ষেত। এগুলি নিয়ে আমাকে যে অনেকদিন আগে আমার কলেজ থেকে বলেছিল, আমি যেহেতু কবিতা ভালোবাসি, ও রিয়েলি তুই গ্রামে থাকিস, তখন আমাকে টন্ট করে বলেছিল, অর্পিতা গ্রাম নিয়ে কবিতা লেখা যায়, গ্রাম নিয়ে কবিতা বলা যায়। তখন আমাদের সময় তো গ্রামের অত ফেসিলিটি ছিল না, ও গ্রাম থেকে পড়তে আসতো কলেজে। তো গ্রামের আমরা যারা আছি কত কষ্ট, কারণ তখন লাইট টাইটও যেত, কারেন্টের তো ব্যাপার ছিল, তারপর কমিউনিকেশন ব্যাপার আছে, ও দুটো বোধহয় বাস চেঞ্জ করে গাড়ি আসতো। তারপর ওদের তখন মোবাইলের জমানা ছিল না, ল্যান্ডলাইন ছিল, ওরা যেহেতু গ্রামে ছিল ওদের সেরকম ল্যান্ডলাইনও ছিল না, মানে ওদের সেরকম ওরা ইসে করতো না। গ্রামের বোধহয় একটা পঞ্চায়েত অফিস নাকি আছে, এখানে ল্যান্ডলাইন ছিল, এরকম ও যে আমাকে বলেছিল। তো আমাকে বলেছিল, কথাটা আমি কোনোদিনও ভুলবো না। আমি বলতাম, আগে বলতাম, তারপর থেকে কখনো বলি না, মা গ্রাম কি ভাল লাগে। আর যেহেতু আমি কবিতা লিখি বা কবিতা বলি, ও তো ভালো করে জানে, তাই আমাকে বলেছে, এটা কলেজ লাইফের কথা, অর্পিতা গ্রাম নিয়ে কবিতা লেখা যায়, কবিতা বলা যায়, গ্রামে যারা থাকে তারা বোঝে গ্রামের কি। শহরে থাকে তো, আমাকে এরকম বলেছিল, বাবার গাড়ি দিয়ে আসো যাও, তুমি কি বুঝবে দুটো গাড়ি চেঞ্জ করে আসা, বাসের জন্য লোকাল বাসে মানে বসে থাকা কতটা কষ্টকর। তো এই কথাগুলি আমার, ওই কথাটা না সারা জীবন মনে রেখে, তারপরে কখনোই আর গ্রাম উফ দারুণ এরকম ব্যাপারগুলি আর করি না আর কি। তো বড় ব্লগারের সেই বাড়িটা আমি দেখলাম, মানে দেখার পর সত্যি আমার মনে হয়েছে, যথেষ্ট বয়স্ক মহিলা আমি, কিন্তু আমার পক্ষে ওইখানে ওই বাড়িতে একা সন্ধ্যার পরে পারবো না, অসম্ভব। হ্যাঁ, মানুষ অভ্যাসের দাস, তোমরা বলবে, হয়তো যদি আমি অনেক দিন থাকি তাও বোধহয় পারবো না, জানি না, আমি তো ওরকম পরিবেশে থাকিনি কখনো, পারবো না। আমার শ্বশুরবাড়ি বিশাল বড়, হ্যাঁ টাউন একদম হার্ট, কিন্তু টাউন হলো এত বড় বাড়ি যে পাশের বাড়িগুলি আর বেশ সাইডগুলিতে না উঁচু করে ওয়াল দেওয়া, তাহলে পাশের বাড়িগুলো দেখা যায় না। শ্বশুরবাড়িতে তো লোক সংখ্যা কম, তাই এত বড় বাড়িতে আমার দিনের বেলা যেমন তেমন, রাত্রেবেলা হলে কিন্তু মানে যখন আমার বাচ্চা টাচ্চা হয়নি আমার কিন্তু ভয় লাগতো, মানে একা থাকতে পারতাম না। যদিও শাশুড়িমা থাকতেন, তারপরও শাশুড়িমা সন্ধ্যার সময় ঘুমিয়ে থাকতেন, তো দেওয়ার যারা কোথাও বেরিয়ে গেলে আমার কোনো জানি একা ঘরে টিভি দেখলে ঠিক আছে, তারপরও অথচ মেন শহর উপরে ধান খেত টেন খেত নেই, কিছু নেই। কিন্তু যেহেতু এত বড় বাড়ি, ওয়াল টাল দেওয়া, কারণ আমি ওরকম একদম কনজাস্টেড বাড়িতে সবসময় থেকে থেকে এসে হয়েছি। তো সেখানে এরকম বড় বড় বাড়ি দেখলে না, আর এর তো ধান খেত। আর যেটা তুমি বলেছো, তুমি বলছো বিশ্বাস করো আমি গল্প বলছি না, না তুমি গল্প বলছো না, কারণ তোমার শ্বশুরের আত্মাটা কোনো কারণে তৃপ্ত পায়নি, সেটা খাওয়ার পায়নি, তার জন্য হতে পারে। তবে তার জন্য তোমার যে শাশুড়ি মা উনি আছেন, ওনার বোনরা ছিল, ওনার মা ছিল, প্লাস তুমি সবসময় কথায় কথায় এক জেঠি শাশুড়ির কথা বলো, জেঠি শাশুড়ি যিনি তোমাদের সমস্ত নিয়ম কারণ বলে দেয়, উনি কোথায় ছিলেন ওদিন, উনি কোথায় ছিলেন ওদিন?
সবচেয়ে বড় যদি কেউ কাজটাতে ভুল করে থাকে সে হচ্ছে তোমার বাড়ির পুরোহিত। তার তুমি এমনি কাকা শ্বশুরকে বকতে পারো, গ্রামের লোককে বকতে পারো, তোমার সেই পুরোহিতের ঘাটটা ধরা উচিত, ঘাটটা ধরা উচিত। তারপর তুমি একটা কথা বললে যে আমি কাউকে কথাটা বলিনি, এটা খুব ভুল কাজ করেছো। কাউকে বলনি মানে কেন বলনি? এটা কি ভালো কাজ করেছো? প্রথমবার আমি কথাটা এসে সামাজিক মাধ্যমে বললাম, এটা ভুল। সাধারণত সব কিছু ভুল কাজই করো বিশ্ব। হ্যাঁ, এখন তুমি কথাটা এর জন্য হয়তো বলনি, তুমি হয়তো কারোর কাছে জেঠি শাশুড়ির কাছে বলতে গেলে জেঠি শাশুড়ি কোনো বউর কাছে বললো, সেই বউরা অং বং সং করে তোমার আগেই ব্লগে এটা টেলিকাস্ট করে দিল, তোমার একটা ভয় লাগে। কিন্তু জেঠি শাশুড়ির কাছে বলো, তোমার কমেন্ট বক্স এরকম প্রচুর লিখেছে, এটা আমিও একমত, সহমত। তুমি তোমার শ্বশুরকে উনি যা খেতে ভালোবাসতেন, এটা আমরা বউরা এমনিতেই করেছি। তোমাদের বাড়িতে আমি দেখিনি এটা। শ্রাদ্ধের দিনও এটাকে আমরা বারান্দা বলি, জল থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছি, দইও দিয়েছি। তুমি আর তোমার বড় যাকে, আমি তো বললামই তোমাদের কোনো কিছুই তোমরা নিয়ম মানোনি। আমি এখন তোমাদের প্রতিটি, আমাদের তো নিয়ম এরকম, প্রতিটি কি বলবো ওটাকে, ক্ল্যান ওয়াইজ কিছু কিছু দূর না আমাদের নিয়ম চেঞ্জ হয়ে যায়। হয়তো তোমাদের নিয়ম নেই ভেবেছি, কিন্তু আমাদের নিয়মে তো প্রচুর নিয়ম। যেইভাবে তুমি একটা বছর লাইফস্টাইলটা কাটিয়েছো, এটা আমরা ভাবতেই পারি না, এটা আমরা ভাবতেই পারি না। এর বাড়ি তার বাড়ি, এর বাড়ি, অসম্ভব। স্পেশালি তোমার হাজব্যান্ড খেতেই পারে না, খেতেই পারে না। উনি আবার, তোমার হাজব্যান্ড আবার অস্থি বিসর্জন করেছে, তো এগুলি পারে না, নিয়ম লঙ্ঘন বলে এগুলিকে। হ্যাঁ, আর জানি না তোমার শাশুড়ি, জেঠি শাশুড়ি বা তোমার বাড়ির কোনো বড় তোমাদের বাড়িতে তো শাশুড়ি শাশুড়ি, অল শাশুড়িজ, কেউ কিচ্ছু বলে না। আমি তো বলছি তোমাদের নিয়ম নেই, কারণ প্রতিটি মানুষের জায়গা অনুযায়ী নিয়ম চেঞ্জ হয়ে যায়। প্রতিটি ইসের, তাই হচ্ছে তোমার নিয়ম। এখন তুমি বলাতে আর এই ব্যাপারগুলি ঘটে, কারণ শ্রাদ্ধের পরেই তোমরা যা ঠুস করেছ। মানুষটা মরে গেছে, তার দুটো ছেলে এমনভাবে রণং দেহি যুদ্ধং দেহি করছে, থাকতেও শান্তি পায়নি, গিয়েও শান্তি পায়নি। কতটুকুন মানে অতৃপ্ত হলে পরে দেখো, আজকে একটা বছর হয়ে গেছে, তিথিও পার হয়ে গেছে, ওনার আত্মাটা আজও শান্তি পায়নি, পাবেও না। হ্যাঁ, কারণ এরকম করলে কী হবে? তুমি এখন অন্য কিছু না ভেবে তোমার প্রধান কর্তব্য, তুমি যে জেঠি শাশুড়ি সমস্ত নিয়ম মানে জানে, তাকে নিয়ে সেই পুরোহিতের বাড়িতে যাও। পুরোহিত তোমাকে বিধান দিয়ে দেবে যে কোন দিন কোন ডেটে কিছু, সেই তোমার ওই XYZ-কে ডেকে এনে কিছু, সেটা তোমার হাতে সম্পূর্ণ। তুমি একমাত্র তোমার শ্বশুর ছিলেন, পাড়ার প্রতিবেশী শ্বশুর ছিলেন না উনি। তুমি তোমার হাতে যা যা উনি খেতে ভালোবাসতেন, যেটুকুন আইটেম রান্না করে বাবাকে দাও। এগুলি মানুষ মানে যে তুমি যে পোষ্য রাখে, পোষ্য যখন মারা যায় তখনও বাড়িতে কীর্তন দেয়, তখনও বাড়িতে পুজো দেয়। এগুলি অনেক কিছু আছে যেগুলি আমি ভেবেছি তোমাদের হয়তো নিয়ম নেই। তোমার এই কাহিনীটা আমি অবিশ্বাস করিনি। কিছুদিন আগে ছন্দা যখন দেখেছিল ভূত 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 বলছিল, তখনও অনেকে ভেবেছে, কিন্তু তখন আমি ওই তুমি যে একবার ভূত দেখেছিলে, কারণ তোমাদের বাড়িগুলিতে এরকম অবস্থা, ভূত আসতে পারে, কারণ এমনিতে তো মারা যায়, মানে এমনিতে তোমরা দাহ করো, তাই না? সেখানে এরকম আত্মা ঘোরাঘুরি করা তো সম্ভব। তারপর তোমার ঠাকুমা শাশুড়িরও তখনও শ্রাদ্ধ হয়নি। তো যখন ছন্দা বলছিল ওর মেয়ে ভয় লাগে ভয় লাগে, তখন আমার কিন্তু, আমি বিশ্বাস করো, যতই সায়েন্স যত কিছু বিশ্বাস করি না কেন, হ্যাঁ, কিন্তু কোথাও না কোথাও নিয়মগুলি তো কোনো কারণেই দেওয়া হয়েছে, কোনো সায়েন্টিফিক কারণও ধরে নিতে পারি। তো সেখানে দাঁড়িয়ে তোমার বাড়িতে এই নিয়মগুলি হয়নি। আর দেরি না করে তুমি ওই পুরোহিতকে ডাকো, একটা পুজোর ব্যবস্থা করো। শ্বশুরমশাই এটাকে কন্টেন্ট বারবার না করে, একদিন বলেছ, দুদিন বলেছ, ওই বারবার শ্বশুর বাবা কন্টেন্ট বলবো, আমার শ্বশুর আমি কন্টেন্ট করব, তোর বাপের কি? ইয়াস, আই এগ্রি। এটা করলে তাও যদি সত্যি সত্যিই মনে করো শ্বশুর বাবা কষ্ট পাচ্ছেন, সত্যিই ভালোবেসে থাকো। হ্যাঁ, কেন না, তোমরা ভালোবাসলে অশান্তি করতে পারো না। শ্রাদ্ধর পরের ওয়ার্ডটা থাকে শান্তি। শ্রাদ্ধ মানে শ্রদ্ধা জ্ঞাপন, শ্রদ্ধা জ্ঞাপন। কোথায় করেছো? এক ফোটাও করনি, শুধু ঝগড়া ঝগড়া ঝগড়েরটা পরিবার। পিসা শেষে বলেছে তুমি দারুণ বউ, কি দীক্ষা বলেছে? কেন বলেছে যে আমার ভাইটা মরেছে বা দাদা মরেছে? তোমরা কি ঝগড়াটা করলে গো বৌমা গো, কি ঝগড়াটা দুইটা বৌমা এনেছি। আমি তো এরকম করে বললাম বলে বাড়ির মান সম্মান খাই যাচ্ছে। হ্যাঁ, তো এটা এরকম অনেকেরই হয়। ইনফ্যাক্ট আমি আমার এক মামা শ্বশুরের ক্ষেত্রে শুনেছিলাম, শ্রাদ্ধের একদিন আগে উনি নাকি এরকম নক 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 করছিলেন। সত্যি এটা জানি না, ওনার ছেলের বউ বলার পর অন্য বউরা হেসেছে, মানে
এক ছেলের বউ বলেছিল, বাকি ছেলের বউরা নাকি খুব আমার সামনেই হাসাহাসি করছিল। সত্যি মিথ্যা জানি না, কারণ যে জিনিসটা নিজে এক্সপিরিয়েন্স মানুষ করে সেটা বোঝে। তো সেটা আমি বলবো এরকম অনেকেরই শোনা গেছে, বিশেষ করে এই সময়টা বেশি করে 1 বছর। কেন বলে 1 বছরের সময়? কারণ ওরা চিরদিনের জন্য ছেড়ে চলে যায়। তাই তোমার তো বৈষ্ণব সেবাটা হয়নি, এটা তো রয়ে গেছে। বৈষ্ণব সেবা মানুষ এমনিতে দিতে পারে। বৈষ্ণব সেবা 10 জন ব্রাহ্মণ খাওয়ানো, 11 জন ব্রাহ্মণ, আমরা তো এমনিতেই কোনো মন্দিরে পুজো দিয়ে 11 জন ব্রাহ্মণ খাওয়ানোর জন্য টাকা দিয়ে দিই, এমনিতে, এটাতে পুণ্য হয়। এগুলি কি আর গুনে গুনে মানুষ করে? পুণ্য কি দেখানোর জন্য করে? শুধু তাই না, যে কোনো মন্দিরে গেলাম, সেই মন্দিরের কয়েকজন ছোট ছোট খুব ছোট ছোট মানে পুরোহিত সৃষ্টি হয়, এখানে এরকম আছে। তো মানে টোল টাইপের আর কি। তো ওইখানে দেখা গেলো 15টা বাচ্চা বসে ওই শ্লোকগুলি পড়ছে। কোনো ব্যাপার না, এটার মন্দিরের ভেতরেই দইয়ের দোকান আছে, ওখান থেকে ওই ছাঁচ, এখানকার ওখানে খুব ছাঁচ পাওয়া যায়। 15টা ছাঁচের প্যাকেট কত টাকা করে নেয়? 15 টাকা করে নেবে বা 12 টাকা করে নেবে। ছাঁচের প্যাকেটে 15টা বাচ্চা দিলে ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে খুব আরাম পাবে খেয়ে। মানুষ তো এগুলো এমনিতেই করে, ওগুলোকে কন্টেন্ট করার জন্য করে না তো। হ্যাঁ, তো তুমি ওই কি বলে বৈষ্ণব সভা দিতে পারো এবং ইমিডিয়েটলি দিতে পারো। না হলে ওই পুরোহিতকে ডেকে এনে শ্বশুরমশাইয়ের, কারণ মন্ত্র যদি পাঠ করতে লাগে ওটা করতে পারো। তুমি তোমার বরকে পাঠিয়ে গয়ায় পিণ্ডদান, এটা কিনা শ্রেষ্ঠ কাজ, 3 থেকে 4 দিন লাগবে। অবশ্যই তোমার ভাসুরেতে পারমিশন নিতে লাগবে, অফিসিয়াল পারমিশন। দাদা আমি কি করতে পারবো? আর এটা এরকম নিয়ম নাই যে তোমার হাজব্যান্ড করলে ভাসুর করতে পারবে না, না, পারবে। ভাসুরেরটা ভাসুর করতে পারবে, ছোটো ভাইটা ছোটো ভাই করতে পারবে, 2 ভাই মিলে একসঙ্গেই করতে পারবে ইচ্ছা, আবার যে কোনো 1 ভাই করতে পারবে। এগুলিতে কোনো বাধা ধরা কোনো নিয়ম থাকে না। যার যেরকম সাধ্য, যার যেরকম শ্রদ্ধা, এটা করলে কি হয়, ওই সারা জীবন যে বছর বছর ওই দিবস পালন করা যেটা আমাদের আছে সেটা করতে লাগে না। প্লাস ওই আত্মা চিরকালের জন্য, আমরা বলি না আমাদের পূর্ণ জন্ম হয়, এগুলিতে নাকি ইজি হয়। আমি তো আর অত পড়াশুনো করিনি, এটা বলেছে, এটাই বলে। তার জন্য ওইখানে গেলে পরে দেখবে, মানে গয়াতে গেলে পরে দেখবে যদি তোমার পরিবারে কেউ গিয়ে থাকে, নেক্সট জেনারেশনও পুরো পেয়ে যাবে অমুক সালে অমুক বছরে। এখন তো আরও অনলাইন হয়ে গেছে, পুরো যে অত সালে, আজ থেকে 40 বছর আগে কে এসে গেছিলো না গেছিলো, এরকম সবাই জেনে যায়, মানে জানতে পারে। এত সুন্দর সিস্টেম হয়ে যায়। হ্যাঁ, আমরা বললে যে আমরা কখনো গেছি কিনা, আমার ছেলে গেলেও জানতে পারবে। আজকাল জগৎটা না অনেক বড়। ওই তোমরা ছিচকাদুনি কাদা আর ঝগড়া আর এগুলির বাইরে প্রচুর সুন্দর জিনিস আছে। ভগবান টাকা দিয়েছে, সাধ্য দিয়েছে, ক্ষমতা দিয়েছে, জীবনটা এক্সপ্লোর করা শিখতে পারোনি। এই জিনিসগুলি নেক্সট জন্মের লোকরাও জানতে পারে, নেক্সট জেনারেশন, জন্ম মানে নেক্সট জেনারেশন, তোমার ছেলে তোমার নাতি সবাই জানতে পারবে। ভেবে দেখো সিস্টেমটা কত সুন্দর। যাই হোক, আচ্ছা এবার আসছি, তুমি লাস্ট পার্টে কথা বলেছো যে মানুষ যখন বলে, নিশ্চয়ই আমাকে যখন ভিউয়ার্সটা লেগেছে, আমার হাতে খেতে চাইনি, তাহলে আমাকে তো উত্তর দিতেই হবে। আমাকে যখন কেউ বলে আমাকে তার কথা উত্তর দিতে লাগবে। দারুণ দারুণ কন্ট্রোভার্সি কথা। হ্যাঁ শোনো, প্রথম কথা, এই কথাটা কিন্তু আমি বলিনি। হ্যাঁ, আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট এরকম করেছে, বা তোমার কমেন্ট বক্সও করেছে। এখন সেই কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে যদি কেউ উঠিয়ে ভিডিও করে, তোমার পজিটিভ কথা যারা বলে এরাও কিন্তু এই ধরনের কমেন্টগুলি উঠিয়ে সেরেই গার করে বলতে থাকে। সেটার জন্য তো আমি দায়ী না, নিশ্চয়ই আমি এরকম কথা বলি না, কারণ জন্ম মৃত্যু বিয়া 3 বিধাতা নিয়ে কোথায় কখন কে মারা যাবে। আর হ্যাঁ, এটা অনেকেই বলেছে যে উনি বড় ছেলেকে ভালোবাসেন, কারণ সাধারণত এরকম হয়, 2 ছেলে তো, ওদের 2 ছেলের সাথে একসাথেই হবে তিথি উৎসব, 2 ছেলে মিলে একসাথে আমার শ্রাদ্ধ করবে, মানে যা কিছু হবে আমার 2 পুত্র একসাথে করবে। এটা তুমি দেখবে, তুমি যখন বয়স হবে তুমিও চাইবে আমার সামনে আমি একটা অনুষ্ঠান করবো, বাড়িতে আমার 2 ছেলে থাকুক, আমি বাড়িতে একটা কিছু করবো, আমার 2 ছেলের বউ থাকুক। এগুলি হয়। আমাদের তো 2টো সন্তান, যে আরে আজকে বেরোবো, দূর আজকে তো মেয়েটার সব ছুটি নেই, আজকে না, সে আদুর আজ সেটা নেই, যখন যাব ওই 4 জন মিলিয়ে যাব, এরকম বলে আমাদেরও মনে হয়। তো উত্তরটা আমার খুব ভালো লেগেছে, তোমাদেরকে নিয়ে বললে তোমাকে তো বলতেই লাগবে। আর একটা সুন্দর কথা বলেছো, কন্ট্রোভার্সি করে আমি আর সে কীরকম টাকা উঠাই। দেখো, তুমি যদি কন্ট্রোভার্সি করো, আমি জীবনে কোনোদিনও আপত্তি করব না, কারণ এটা আমার জন্য প্রফিট। তাই এখানে নিশ্চয়ই আমি নেই, তুমি ভিডিও দিলে আমি খুশি, আমার জন্য প্রফিট। সেটা নিয়ে যে কেউ, আমি জানি না কোন কন্ট্রোভার্সি এটা কি বলেছে বা কিছু বলেছে কিনা, তাও আমি জানি না, কারণ তোমার বাইরে, আহা তেরে চেহারে সে নজর নেই হাঁটতে, নজরে হাম ক্যা দেখে, তোমার বাইরে কাউকে দেখার মতো আমার চোখগুলিও যায় না। হ্যাঁ,
তো সেখানে দাঁড়িয়ে বলবো এই সব কথা কিন্তু আমি কখনোই বলিনি, যদি সব কথার উংলিটা আমার দিকে আসে, এই দিকে, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আর তুমি যেগুলি করছো, আর বড় বাচ্চাটাকে এইভাবে খালি বাড়িতে একা রেখে যেও না। বাচ্চা পড়তে বসলে এই বাড়ি সেই বাড়ি, এই বাড়ি যাও যে বলছো, তুমি তো বলেছিলে আগে এগুলি করতে না, তো এখন এগুলি করো কেন? তুমিই তো আগে বলতে যে আমি আগে এগুলি কখনো করি, মানে তুমি বলতে আমি কোথাও যাওয়ার সময় পাই না, বাচ্চা নিয়ে আবার কোথায় যাব, কোথায় কিছু করবো। এখন তুমি বলবে সারাদিনে কাজের পর কি আমার একটু কথা বলতে ইচ্ছে কেন করে? যখন করবে বাচ্চাটাকে, বড় বাচ্চাটা তেমন কিছু বড় হয়নি, এত বড় বাড়িতে আমি তো ভাবি যে মানে ওর কতটা সাহস যে ও এই অবস্থাতে, ও তারপর এটা দেখার পরও ও যে চিৎকার করে মানে ফেইন্ট হয়ে যায়নি। এত বড় জিনিস এত কিছু দেখার পর, ফিল করার পরও ও একা একা, যা তুই পাঠিয়েছ লোক, ও যেতে পেরেছে, হ্যাটস অফ। হ্যাঁ, এইরকম ব্যাপারে কিন্তু আরেকবার কখনো ভয় পেলে কিন্তু বাচ্চাদের জ্বর টরও উঠে যায়। হ্যাঁ, বাচ্চাকে এভাবে এত বড় বাড়িতে একা রেখে, টিউশন টিচার, তাহলে টিউশন টিচার তুমি জানো 2 ঘন্টা পড়ায়, তো তুমি যেখানে যাবে ওই 1 ঘন্টার মধ্যেই ফিরে আসো। টিচার তো তোমার জন্য ওয়েট করলো না, তুমি বললে ফোন করেছে, কিন্তু তারপরেও তুমি তাহলে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াবে, ঠিক আছে আমি 1-1.5 ঘন্টা ঘুরে চলে আসছি, ওরকম করে না, 1.5 ঘন্টার মধ্যেই ফিরে আসো যাতে টিচার না যায়। এরকম খালি বাড়িতে বাচ্চা রেখে যেও না। কারণ এতটা খালি বাড়ি, মানে বাড়িটা খালির একটা সীমা আছে, তোমাদের বাড়িটা বিশাল খালি বাড়ি। আর তার মধ্যে তো দেখো এখন তোমার ওই ঠাকুমা শাশুড়িরও শ্রাদ্ধ হয়নি, মানে বৎসরান্ত হয়নি, এখন আবার তোমার আবার যেটা শ্বশুর মারা গেলেন। হ্যাঁ, তো এই এতগুলি মৃত্যু, এত কিছু, তো এগুলি তো একটা ভয়ের কারণ তো আছেই, কোথাও না কোথাও তো ভয়ের কারণ আছে। আর দেখো আমরা কিছু মানি না, কিছু করি না, শ্বশুরমশাইয়ের তিথি আর যেটা শ্বশুর তিথি তো একটা দিনেই পড়লো, আবার শ্বশুরমশাই ঠামা শাশুড়ি তো একই দিনে মারা গেল, কোথাও না কোথাও তো একটা কিছু কানেকশন তো আছে না, যদি বিশ্বাস করি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এটুকুনি বললাম। আর অবশ্যই তুমি এইগুলিকে কন্টেন্ট হিসাবে না করে একটা সুরাহা করো। আমি জানি তোমার মন মর্জি ভালো না, নিজেকে পুশ করছো, হ্যাঁ, কারণ তোমার ওই 2টো আইডির জন্য, এটার জন্য নিজেকে পুশ করছো, এটা আমি বুঝতে পারছি। তাই এই সময়ে এই ব্যাপারগুলি বলতেও তোমার খারাপ লাগবে। আর কোনো অনুষ্ঠান এখন তুমি যা করছো তোমাকে করতে লাগবে, যেটা তুমি বলেছো এই 14 দিনের মতো প্রায় তুমি বোধহয় ভিডিও দিতে পারো নি, তার উপর তোমার ইনস্টাগ্রাম ফেসবুক এখন সেরকমভাবে চলছে না, তো এখন তুমি 2টো করে ভিডিও দেবে, ভেরি গুড, 2টো করে ভিডিও দাও, আমার থেকে খুশি আর কেউ হবে না। ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, এবার একটা কমেন্ট নিয়ে কথা বলছি। আপনারা এইভাবে কন্ট্রোভার্সি করার পর এগুলি দেখে আমাদের বাচ্চারা কি ইনফ্লুয়েন্স হবে বা কি শিখবে? প্রথম কথা, আপনাদের বাচ্চারা কন্ট্রোভার্সি দেখে, বাচ্চাদের পড়াশুনো নেই। দ্বিতীয় কথা, ওরা এই এখন সময় এই মানে ব্লগারদের, মানে আমি যাকে নিয়ে কন্ট্রোভার্সি করি, ধরুন ম্যান্ডি বা বড় ব্লগার, এদের ভিডিও দেখে কি শেখার জন্য? বাসন মাজা, ঘর মোচা, কাপড় কাচা? হ্যাঁ, ম্যান্ডির ভিডিও নিয়ে কথা বলতে বললে পরও কেনা কথা বলে, এগুলি শেখার জন্য? হ্যাঁ, কি সুন্দর আপনি মা, হ্যাটস অফ। তারপরে কি বললেন? এগুলি কথাগুলি বলেন, কমেন্ট বক্সে তর্কাতর্কি হয়, এগুলি হয়, এগুলি দেখে আমার বাচ্চারা খারাপ হবে। প্রথম কথা, জানেন না বোধহয় ইউটিউব ফেসবুক 18 বছর আগে ধরতেই নিয়ম নেই। হ্যাঁ, আপনি মা হিসাবে একটা ফেলিয়ার মাদার, বুঝলেন? ফেলিয়ার মাদার। দ্বিতীয় কথা, কন্ট্রোভার্সি করব না রোস্টিং করব না কবিতা বলবো ব্যক্তিগত ব্যাপার, ইউটিউব চান্স দিয়েছে, আইন সাপোর্ট করেছে, তাহলে নিউজ দেখেন কেন? কোথায় কোন মন্ত্রী কী করছে, কোথায় কোন রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, যারা অ্যাক্সিডেন্ট করছে এরা এসে কথাগুলি বলে না, রিপোর্টাররা বলে, দেখেন কেন? ওখানে তর্কাতর্কি হয় না? টিভিতে বসে দেখেন না কিভাবে অ্যানালাইজ করতে লোকরা বসে, অ্যানালিস্টরা বসে, টাকা দিয়ে আনা হয় কথাগুলি বলার জন্য, তর্ক করার জন্য, দেখেন না? চোখ আছে? দেখতে আসবেন, ব্লগারের চ্যানেল দেখবেন, আবার আমাদের এসে কমেন্টও করবেন আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এইরকম মার সন্তান বেশি দূর পড়াশুনো জানবেও না। আপনার সন্তান বসে বসে এই বড় ব্লগারের বাসন মাজা, কাপড় কাচা দেখে, কন্ট্রোভার্সি ভিডিও দেখে, কি শিক্ষা দিয়েছেন? কি শিক্ষা দিয়েছেন? আবার ছোট বাচ্চা 18 বছর বয়স আগে কেন দেখবে এসব ভিডিও? নট ফর কিডস লিখে দেই আমরা, আমাদের ইউটিউবে থাকে মেড ফর কিডস, নট ফর কিডস, তারপর আপনার বাচ্চারা দেখে। আপনি দায়ী, ছেলে মেয়েকে পারভারিশ করতে পারছেন না, বুঝলেন?
জ্ঞান দিতে আসবেন না। এই নিউজ রিপোর্ট দেখেন না? দেখেন তো, তাহলে কেন দেখেন? যার বাড়ির অ্যাক্সিডেন্ট সে বুঝে নেবে, যেই কলেজে মারপিট সেই কলেজ বুঝে নেবে, যেই মন্ত্রী কাজটা করেছে সে বুঝে নেবে, যেখানে চুরি হয়েছে সেই এলাকার লোক বুঝে নেবে। দেখেন কেন নিউজ? পড়েন কেন পত্রিকা? আর যারাই নিউজগুলি বলে বা যারাই নিউজগুলি পেপারে লিখে, ওরা নিজেরা কিন্তু ওইখানে থাকে না, খবর সংগ্রহ করে তারপরে বলে। কিছু পান না, তাই না? কিছু বলার মতো পান না, কারণ কোনো কথা এক্সট্রা বলি না। আজকে একজন আমাকে বলছে, ছন্দা ছন্দা আবার কবে চা করে দিল। শুনুন, ছন্দা ভিডিও না দেখলে দেখবেন না, যে কথাগুলি ভিডিওতে বলেছি দেখেছি বলেই বলেছি। ছন্দা শুধু চা করে দেয়নি, ঠিক ওই পুজোর জায়গাতে চা নিয়ে দিয়েছে। কাকে দিয়েছে? সমস্ত পণ্ডিতদেরকে দিয়েছে, এবং সেখানেও প্রণাম করেছে। আর তাতে প্রমাণ করেছে জেঠি শাশুড়ির মনটা অনেক বড়। এবং আজকে ভিডিও দেখলাম, ও 3 বেলায় ওকে এখানেই খেতে ডেকেছে, সকালবেলাও, দুপুরবেলাও, রাত্রেবেলাও। জেঠি শাশুড়িকে কতটা আদর করে এখানেই প্রমাণ। শুধু তাই না, ও ওর বাচ্চাটাকে, জেঠি শাশুড়ির ননদ মানে বোনরা আছে, ননদরা, বাচ্চাটাকে ওখানে রেখে ও ওর বোনের বাচ্চা হয়েছে দেখতেও গেছিল। এতটাই এই জেঠি শাশুড়ি ওকে আদর করে। তাই উল্টো পাল্টা কমেন্ট করার আগে আপনার আগে ভিডিওগুলি দেখবেন, কার চ্যানেলে কোন, এই স্বাধীনতা এগুলি করেন না, এভাবে দেখবেন। সব কিছু ছন্দার ভিডিওতে ছন্দা দেখায়নি। ছন্দা কী কী কাজ করেছে অন্যদের ভিডিওতেও দেখেছি আমি। ছন্দা কোথায় বসে কি গুছাচ্ছিল আমি অন্য আরেকজন ভিডিও দেখেছি। তো ওগুলো দেখে তারপরে কমেন্ট করবেন, আর না দেখে কমেন্ট করতে আসবেন না। ছন্দা যে চাল ডাল রান্না করে নিয়ে গেছে সেটা নাকি দেখেনি। হ্যাঁ, কবে নিয়ে গেল? দেখেন না কেন? দেখেন না কেন? যান, প্রত্যেকটি ঘরের 13 দিনের ভিডিও দেখবেন, দেখার পর পাবেন ছন্দা কবে চাল ডাল ননদদের জন্য রান্না করে নিয়ে গেছে। ছন্দা কবে পুরোহিতকে, একজন না 5 জন পুরোহিতকে চা দিয়েছে, সবচেয়ে পুণ্যের কাজ। দেখে নেবেন, না দেখে কমেন্ট করবেন না। আর আপনাকে বলছি, বাচ্চাদেরকে পড়াশোনা করান। বসে বসে মা এইভাবে কন্ট্রোভার্সি চ্যানেল ঘুরে বেড়াবে আর ব্লগারদের চ্যানেল দেখবে, বলে বাচ্চা বলে খারাপ হয়ে যাচ্ছে যত সব। চলো বাই। আর হ্যাঁ, তোমাকে বলছি বড় ব্লগার, পুজো আচ্ছা করো, বাই।